আশা করি এখন তোর সব ক্ষোভ মেটানো হয়ে গেছে। তটানি কিছু বলল না। এটা দেখে উমায়ের চুপচাপ টি টেবিলের উপরে রাখা স্যুপের পাত্রটা হাতে নিয়ে তার পাশে বসল। স্যুপটা অল্প ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে। আর দেরি না করে সে চামচ স্যুপে তুলে তটানির মুখের সামনে শীতল চোখে তাকিয়ে ধরল। জীবনে সে কাউকে গালে গালে তুলে খাওয়াছে কি না কি মনে পড়ছে না, কিন্তু এই ঝাঁসি মহিলার ক্ষেত্রে তার সবই হয়ে যাচ্ছে। তটানির যেহেতু ডান হাত কাটা, তার জন্য ব্যান্ডেজ করা আছে, তাই সে খেতেও পারবে না হাত দিয়ে। তাই উমায়ের নিজেই খাওয়াবে বলে সিদ্ধান্ত নিল। উমারের এমন কাজে তটনির চোখে বিস্ময় বিমূঢ় হয়ে মৃদু ঠোঁট আলগা হয়ে গেল। এই সুযোগে উমায়ের মুখের ভেতর সুপের চামচটা ঠুসে ঢুকিয়ে দিল। এতে তটনি ফ্যাল করে উমায়ের দিকে তাকিয়ে থাকলো। সে উমায়ের কাছে থেকে এমন মোটেও প্রত্যাশা করেনি। তার আসলে না খাওয়ার প্রথম কারণ ছিলই এটা। তার হাতে ব্যান্ডেজ করার জন্য সুপের চামচ ধরতে পারত না, তাই খাবে না বলে নিষেধ করে দিয়েছিল। উমায়ের তাকে স্যুপ খাইয়ে দিতে থাকলো। রাতে না খাওয়ার জন্য তটনির অল্প ক্ষুধাও লেগেছিল। সে আর কিছু না বলে খেতে থাকলো। খাওয়ার মাঝে একটু থেমে ম্লান স্বরে বলল, আপনার হাতের খাবার আমার গলায় বিষাক্ত কাটার মতো বাজছে। তাহলে নিশ্চিত থাক, এটা কাইসের আমার তাক্কির হাতের রান্না খাবার। কারণ তার কোনো কিছুই তোর মাঝে ভালো লাগার সৃষ্টি করবে না, আর না আমি করতে দেব। আফসোস, কোনো একদিন এই আমার কাছে আপনার সব কিছু ভালো লাগানোর জন্য টপরাবেন, কিন্তু আমি সেদিন ফিরেও দেখব না। তটানির এমন কথায় উমায়ের তার দিকে এক ঝলক তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। তটানি আর খেতে পারলো না, তার কেমন গা গোলাতে শুরু করলো। এটা দেখে উমায়ের ললাটে ভাঁজ ফেলে ভ্রু কুঞ্চিত বলল, কি হয়েছে? আবার কি নতুন নাটক শুরু করলে? উমারের এমন কথায় তটানি রেগে গেলেও কিছু বলল না। তার সব কিছুতে এই লোক নাটক কই খুঁজে পায় তটানির বুঝে আসে না। সে গম্ভীর স্বরে বলল, নাটক না, আর খাবো না আমি, বুক গোলাচ্ছে। তার এমন কথায় উমায়ের থমথমে চোখে তার দিকে তাকালো। সে বুঝতে পারলো তটনির গায়ে অতিরিক্ত জ্বর থাকায় একটু খাওয়ায় এমন বলছে। তবে সে তটনিকে নাড়তে বাঁকা হেসে গাম্ভীর্যপূর্ণ এক শীতল কণ্ঠে বলল, এখনো তো কিছু শুরু হলো না, এর মধ্যে যদি গা গোলায় তাহলে সামনে কি হবে? তার এমন কথার মানে তটনি বুঝতে পারলো না। কথাটা আবার মনে মনে রিপিট করলো। এবার সে বুঝতে পারলো, আর বুঝতে পেরেই তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আর বুঝতে পেরেই উমারকে ছাঁচালো স্বরে বলল, অসভ্য পুরুষ। অসভ্যতামি না করে যেভাবে মরছে যাস, অসভ্যতামি শুরু করলে সহ্য করতে পারবি তো? তার এমন কথায় তটানি হতভম্ব হয়ে পড়ল, কিন্তু আর কিছু বলল না। সে বুঝলো সে যত কথা বলবে এই লোক তত বেশি কথা বাড়াবে, যা সে চাচ্ছে না। কিন্তু আজকে উমায়ের কার্যকলাপ তাকে অনেক বেশি আশ্চর্যান্বিত করেছে। তবে সে তা নিয়ে বেশি মাথা ঘামালো না। উমায়ের বলা তখনকার কথাটাই মেনে নিল যে সে অসুস্থ বলে আজ তাকে তেমন কিছু বলছে না। উমায়ের সুপের পাত্রটা টি টেবিলের উপর রেখে পাশ থেকে ফার্স্ট এড বক্স থেকে জ্বরের আর পেন কিলারের মেডিসিনের পাতা থেকে একটা একটা করে ভেঙে তটনিকে দিল। তার আগে পানি দিল। তটনি বিনা বাক্যে তা খেয়ে নিল। খাওয়া শেষ হয়ে গেলে তটনি শুয়ে পড়ল। তার আগে বিড়বিড় করে বলল, ঘরে আগুন ধরিয়ে দিয়ে এখন পানি নিয়ে আসছে নেভাতে। এর মধ্যে কেটে গিয়েছে 3টি দিন। তটিনী এখন প্রায় অনেকটা সুস্থ। উমায়ের সেদিন থেকে এই কয়দিন ক্ল্যান্ডেনস্টাইন হ্যাভেনেই আছে। ল্যাদ সেদিন দুপুরের মধ্যেই রুমে নতুন জিনিসপত্র এনে ঠিক করে দিয়ে গিয়েছে। তবে এই 3 দিন উমায়ের এবং তটিনী কেউ কারোর সাথে কোনো ধরনের ঝামেলা বা রাগারাগি করেনি। করবেই বা কী করে? তটিনী তো তার সাথে কোনো প্রকার কথাই বলেনি। উমায়েরও তাকে কিছু বলেনি। তটিনীর শরীরে এখন জ্বর নেই। ক্ষত বেশি গভীর না হওয়ায় তার পায়ের ক্ষতগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। যাবেই বা না কেন? উমায়ের তাকে নিয়মিত কড়া ডোজের মেডিসিন খাইয়েছে। সাথে পিঠের ব্যথাটা নেই বললেই চলে। কিন্তু এত জলদি তার পিঠের ব্যথা সেরে যাওয়ার কারণ কি আর তটানি জানে? সে কি জানে যে সে যখন রাত্রে গভীর নিদ্রায় মগ্ন থাকে তখন তার পিছনের কাপড় আস্তে করে সরিয়ে কেউ সেখানে সযত্নে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়? তটানি কাউচের উপর আদশোয়া হয়ে একটা উপন্যাসের বই পড়ছিল। গত 1 মাস হতে আসলো সে এইভাবে সময় কাটায়। তবে এবার তার মাঝে কেমন বিরক্ত চলে এসেছে। কারণ প্রতিদিন আপনি মাংস ভাত খেলেও সপ্তাহে একবার হলেও সবজি খেতে ইচ্ছে করবে। আর প্রতিদিন যদি মাংস ভাত হয় তো আপনার তার প্রতি থেকেই রুচিই চলে যাবে। তেমন উপন্যাস তার প্রিয় হলেও বর্তমানে এটিতে সে বোরিং অনুভব করছে। বইটা টি টেবিলের উপর রেখে আস্তে করে ফ্লোরে পা দিয়ে উঠে দাঁড়ালো। দেয়াল ঘড়িতে সময় দেখে নিল। এখন বিকাল 4টা বেজে 17:30 ঘরে চলেছে।
দুপুরের খাওয়ার পর এই উপন্যাসের বইটা নিয়ে বসেছিল। পড়তে তার আর এখন ভালো লাগছে না, তাই একটু হাঁটাহাঁটি করবে বলে মনে করল। এই কয়দিন ব্যথার জন্য হাঁটাহাঁটি করা হয়নি বলেই চলে। তটিনী উঠে দাঁড়িয়ে আস্তে করে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে সে ছাদের সিঁড়ির সামনে দাঁড়ালো। নিচে গেলে এখন উমারের সামনে পড়তে হবে, তাই সে ছাদে যাওয়াই উচিত হবে বলেই মনে করলো। কারণ সে উমারকে কিছু না বললেও তাকে দেখলেই তটনির মন বিরক্তে একদম বিষিয়ে তোলে। সে আগেও উমার যখন ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে ছিল না তখন একবার ছাদে উঠতে গিয়েছিল, কিন্তু ছাদের দরজার তালা দেওয়া ছিল। মনে মনে দোয়া করলো এত কষ্ট করে উপরে উঠে যেন আবারও দরজায় তালা দেওয়া না দেখতে হয়। হয়তো তার দোয়াটা কাজে দিল। তটানি উঠে দেখলো ছাদের দরজায় তালা দেওয়া নেই। তটানি খুশি মনে দরজাটা খুলে ছাদে গেল। জানুয়ারি মাসের প্রায় শেষের দিক হওয়ায় সূর্যটা পশ্চিম আকাশে ঝুলে আছে, তার সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারিপাশে। তটানি ছাদে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখলো ছাদটা চারিদিকে জঙ্গলের মধ্যে হওয়ায় ছোট একটি দ্বীপের মতো লাগছে। ছাদটা আর 10টা সাধারণ ছাদের মতোই। উমার যেহেতু এখানে তার কাজ ছাড়া আসে না, তাই ছাদে বেশি কিছু করার প্রয়োজনও মনে করেনি। ছাদের চারিদিকে তার মাজা সমান উঁচু রেলিং। দূরে জঙ্গলের সবুজাভাব চেহারায় হালকা সোনালি আভা। শীতের বিকালের রোদ গাছের পাতার ফাঁক গালে গলে মাটিতে ঝিলমিল করছে। বাতাসে একটা ঠান্ডা ছোঁয়া, কিন্তু সেই সঙ্গে আছে শুকনো পাতার গন্ধ আর দূর থেকে ভেসে আসা অচেনা পাখির ডাক। ছাদের একটা কোণে কাঠের বেঞ্চ রাখা, বেঞ্চের পাশে নিচে কিছু সিগারেটের খোসা পড়ে আছে। তটানি বুঝতে পারলো এখানে বসে উমায়ের সিগারেট খেয়েছে, তাই ছাদের দরজায় তালা খোলা। তটানি তারপর দেখলো ছাদের এক কোণায় পাখির ছেঁড়া পালক পড়ে আছে। হয়তো কোনো বড় পাখি বা জন্তু জানোয়ার তাকে আঘাত করেছে, তাই পালক ছিঁড়ে গিয়েছে। কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে দেখে টাটকা মনে হচ্ছে। এটা দেখে তটানি আশেপাশে পাখিটা আছে নাকি তা খুঁজতে থাকলো। খুঁজতে থাকার একটু পর দেখলো পানির ট্যাঙ্কের কোণায় পড়ে আছে একটি আহত টিয়া পাখি। এটা দেখে সে আস্তে করে হেঁটে পাখিটাকে ধরল। পাখিটি আহত থাকায় তেমন একটা ছটপট করতে পারল না, এতে তটানির ধরা সহজ হলো। পাখিটার ডানায় চোট পেয়েছে, হয়তো কোনো পশু ডানা ধরতে গিয়েছিল। তটানির ছোটবেলায় টিয়া পাখির পোষার অনেক শখ ছিল, কিন্তু তা তার শখই রয়ে গিয়েছিল। গরিব ঘরের মেয়েদের কি আর সব শখ পূরণ হয়? কিন্তু সে এই ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে বন্দি জীবন যাপন করে বুঝতে পারছে শখ থাকলেও পূরণ করতে না পারায় তা নিয়ে তার জীবনে আর কোনো আফসোস নেই। টিয়া পাখিটি অসুস্থ হলেও তার সৌন্দর্য যেন একটুও কমেনি। হালকা সবুজ পালকের ভেতরে হলুদ আভা মাখানো, বুকের পালকগুলো কিছু লাল, তার চোখ দুটি গভীর কালো, তার লাল ঠোঁট যেন সৌন্দর্যের মুকুট, যা তাকে অন্য পাখিদের থেকে আলাদা করে তুলেছে। তার ডানাগুলি যেন পাতলা সবুজ মখমল, যা ছুতেই তটিনীর কোমলতা অনুভব হলো। অসুস্থতার আভাস থাকলেও পাখিটির দেহে এক অভিজাত সৌন্দর্য লুকিয়ে, যার মাধুর্য কখনো কমে না। তার কোলে পাখিটি নিঃশব্দে বসে আছে। তটিনী পাখিটা নিয়ে নিচের রুমে চলে আসলো। তার গায়ের ওড়নাটা খুলে ভাঁজ করে তার উপর পাখিটিকে বসালো। সেইটা কাউচের উপর রেখে ফার্স্ট এড বক্স বের করলো। তটিনী ধীরে ধীরে পাখিটিকে সুরক্ষিতভাবে নিজের হাতে ধরলো, যাতে পাখিটির কোনো অস্বস্তি না হয়। তারপর সে ফার্স্ট এড বক্সটি খুলে একদম মৃদু হাতে কাজ শুরু করলো। প্রথমে গজ প্যাডে কিছু স্যালাইন সলিউশন মুছে নিল এবং পাখিটির ডানার ক্ষতস্থানটি ধীরে ধীরে পরিষ্কারও, যাতে কোনো ইনফেকশন না ছড়ায়। আঘাতের চারপাশে রক্তের দাগ পরিষ্কার করল। এরপর তটানি বক্স থেকে স্যানিটারি ট্যাব বের করে ছোট করে একটি স্টেরাইল ব্যান্ডেজ কাটল। পাখিটির ডানার উপর রেখে খুব সতর্কতার সঙ্গে ব্যান্ডেজটি পাখির ক্ষতস্থানে বেঁধে দিল। পাখিটি কিছুটি কাঁপছিল, কিন্তু তটানি মৃদু কণ্ঠে তাকে শান্ত করার চেষ্টা করলো, যেন সে ভয় না পায়। ফিনিশিং টাচের শেষ মুহূর্তে কিছু পানি দিয়ে পাখিটির খাইয়ে দিল, যাতে সে একটু হালকা অনুভব করতে পারে। কাবার থেকে নতুন এক ওড়না বের করে গায়ে জড়িয়ে এবার তাকে নিয়ে বারান্দায় চলে গেল। ততক্ষণে সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছে। তটানি বারান্দায় পাতানো সোফায় বসে আছে। তার সামনে কাচের সেন্টার টেবিলে টিয়া পাখিটি রেখেছে। তার কেন জানি এমন একটা আনন্দ লাগছে, ওই যে ছোট বাচ্চারা যখন তাদের শখের জিনিসটা চাইতেও সামনে পেয়ে যায়, ঠিক তেমন আনন্দ। এতক্ষণে টিয়া পাখিটির নামও ঠিক করা হয়ে গিয়েছে। তার নাম
নাম দিয়েছে কোকো। মিষ্টি এই টিয়া পাখিটির সাথে একটা বেশ মানিয়েছে। তটিনী এই টিয়া পাখিটির মাথায় আদরে হাত বুলিয়ে কোমল স্বরে বলল, এই আজ থেকে তোর নাম দিলাম কোকো, আর আমরা আজ থেকে ভালো বন্ধু, ঠিক আছে? আমি কিন্তু তোর সাথে তুই করে কথা বলবো। বন্ধুর সাথে আবার তুমি করে কেউ কথা বলে নাকি, তাই না? বল। এটা বলেই তটিনী ললাটে ভাঁজ ফেলে কিছু একটা ভাবল। ভাবার পরক্ষণেই তার ললাটে ভাঁজ সরে চেহারায় অদ্ভুত এক উচ্ছ্বাস দেখা গেল। সে এবার টিয়া পাখিটির উচ্ছ্বাসের সাথে জিজ্ঞাসা করল, আচ্ছা কোকো, তুই কথা বলতে পারিস? এই বল না, কিছু তো একটা বল। তার শেষের কথাটার কিছুটা অভিমান মেশানো ছিল, কিন্তু টিয়া পাখিটি অসুস্থ থাকায় কোনো শব্দ বের করলো না। সে তো নতুন জায়গাটি আর তটিনীর দিকে কিছুটা ভীতু চোখে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। তটিনী আবার কিছু বলতে যাবে, তার আগেই উমায় তার পেছন থেকে এসে একটি পাখির খাঁচা এনে রাখলো সেন্টার টেবিলের উপর। তাকে দেখে তটিনী আবার তার আগের গম্ভীর চেহারায় চলে গেল। এটা আর চোখে উমায়ের দেখে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। তটানি যখন রুমে পাখিটিকে নিয়ে আসে তখন তার পিছে পিছে উমায়েরও রুমে প্রবেশ করে, কিন্তু সে পাখিটিকে নিয়ে ব্যস্ত ছিল বিধায় উমায়েরকে দেখতে পারেনি। কিন্তু উমায়ের দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে তার সব কার্যকলাপ দেখেছিল, আর সে বুঝতে পেরেছিল এটা তটানির অনেক পছন্দ হয়েছে। তাই সে নিচে যেয়ে কুটিরের মধ্যে থেকে একটা খাঁচা নিয়ে আসে। সে যখন রুমে পায় না তখন বারান্দা থেকে কথার শব্দ পেয়ে সেদিকে যায়, কিন্তু বারান্দার দরজার সামনে এসেই তটানির এইসব কথাগুলো শুনতে পায়। তটানির এমন রূপ দেখে উমার কিছুক্ষণের জন্য পাটা থেমে গিয়েছিল। তটানির এমন ব্যবহার আজ তার কাছে অপ্রত্যাশিত ছিল। সামান্য এক পাখিকে এই মেয়ে এইটুকু সময় বন্ধু বানিয়ে আবার তার নামও দিয়ে ফেলা হয়ে গিয়েছে। এই মেয়েটা যে এমন চঞ্চল তা আজ জানলো, সাথে কিছুটা অপ্রত্যাশিতও ছিল। সে এই কয় মাস পর আজকেই তার মধ্যে উচ্ছ্বাস বা এক টুকরো আনন্দ দেখতে পেল। এই মেয়েটাকে আজকাল তার আর কষ্ট দিতে ইচ্ছা করে না। সে থাকছে তার মতো থাক না, আজকাল তার মনটাও আর তার কথা শুনছে না। তার খেয়ে তার দেহে ঘাঁটি বেঁধে বসে আছে, আবার তার সাথেই নিমক হারামি করছে। এটা মানুষ হলে এতদিনে তার উপরে টিকিট হাতে ধরিয়ে দিত, কিন্তু আফসোস সে মানুষ নয়। ওমার পাখিটাকে খাঁচার মধ্যে ঢোকাতে যাবে তার আগেই তটানি বাধা দিল। আপনার রক্তে কি খুন খারাপি আর বন্দি রাখা মিশে গিয়েছে? তটানির এমন কথায় ওমারের টানা টানা হালকা মোটা কালো ভ্রু জোড়া কুঁচকে এলো। সে তটানিকে গম্ভীর স্বরে বলল, কি বলতে চাচ্ছিস? তা সোজাসুজি বল। আমাকে তো বন্দি করেই রেখেছেন, আবার এই পাখিটিকেও বন্দি করে রাখতে চাচ্ছেন। ও তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে তাকেই কেন বন্দি করছেন? তার এমন কথায় উমারের এবার বিরক্তিতে ললাটে ও ভাঁজ পড়ল। তার কোনো কালে জবাবদিহিতা করা পছন্দ না, তবুও বিরক্ত গুরু গম্ভীর কণ্ঠে বলল, দুকাটি বেশি বোঝা বন্ধ কর। এইভাবে পাখিটাকে রাখলে সে একটু পরই উড়ে যেতে চাইবে, তখন তার ডানে আরো বেশি আঘাত লাগবে, আর নিচে পড়ে গেলে 2 মিনিটও লাগবে না, পশুরা তাকে ছিঁড়ে ঘুরে খাবে। এটা শুনে তটানি চুপ হয়ে গেল, আর কিছু বলল না। উমার পাখিটিকে খাঁচার মধ্যে ওড়নাটা শুদ্ধ ঢুকিয়ে দিল। তটানি এটা চুপচাপ শুধু দেখল। উমায়ের বারান্দার খাঁচাটি বাঁধিয়ে রেখে তটানির দিকে এক নজর তাকিয়ে রুমে চলে আসলো। আসার সময় তটানির বলা কথাগুলো শুনতে পেল। কোকো, চিন্তা করিস না, আমি যেদিন এখান থেকে পালাতে পারবো সেদিন তোকে মুক্ত করে চলে যাব। সেই কয়দিন না হয় তুই আমার বন্দি জীবনের সাথী হলি। কি বলিস? রাগ করিস না, কিন্তু খুব দ্রুতই তুই মুক্তি পেয়ে যাবি। তার আগে সুস্থ হয়ে নে। পাগলের সুখ মনে মনে। তটানির কথাগুলো শুনে উমায় তাচ্ছিল্যের সাথে বলল কথাটা, বলেই রাতের রান্নার জন্য নিচে কিচেনে চলে গেল। ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে আসলে সেই রান্না করে, এইবারও তার ব্যতিক্রম নয়। উমায় তার সাদা শার্টের উপর 8-শার্ট অ্যাপ্রন পরার পর সে যেন পুরোপুরি এক পেশাদার শেফের রূপ নিল। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ফ্রেশ পানিতে ভেজাতে দিল। মাশরুমের স্যুপ তৈরি করার জন্য ফ্রিজ থেকে মাশরুমও বের করল। ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মাশরুমগুলো পরিষ্কার করে নেয়। কাটিং বোর্ডের পাশ থেকে একটি ধারালো তীক্ষ্ণ ছুরি নিয়ে তার বলিষ্ঠ হাতে তা পাতলা স্লাইস করতে থাকলো। ওমার যখন আমেরিকায় পড়াশোনার জন্য গিয়েছিল তখন সেখানে সে একাই থাকতো। সেখান থেকেই বিদেশি সব ধরনের রান্নাই প্রায় তার শেখা হয়েছে, কারণ সে নিজেই নিজের জন্য খাবার তৈরি করত।
পরে যখন ল্যাথকে নিয়ে আসলো তখন ল্যাথ রান্না করতে চাইলেও সে তাকে করতে দেয়নি। ল্যাথ মাঝে মধ্যে শখের বশে রান্না করতে চাইলে সে তখন বাধা দিত না, তবে সে দাঁড়িয়ে থেকে তাকে সব কিছু শিখিয়ে দিত। ওমারের রান্নার প্রায় শেষের দিকে কিচেনের দরজার সামনে তটেনি এসে উপস্থিত হলো। ওমারের রান্নার সুগন্ধে ভরে উঠেছে ক্ল্যান্ডেস্টাইন হেভেন। সে আস্তে করে হেঁটে কিচেনে প্রবেশ করলো। কোকোকে কিছু খেতে দেওয়া প্রয়োজন, তাই সে কিচেনে এসেছিল। কিন্তু ওমারকে রান্না করতে দেখে তার চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তটানি কখনো আশা করেনি যে এমন রাগী কাঠখোট্টা টাইপের লোক রান্না করতে পারে। রান্নার সুগন্ধেই বোঝা যাচ্ছে রান্নাটা অবশ্যই খেতে অনেক সুস্বাদু হবে। সে চারপাশে নজর বুলিয়ে দেখে নিল। তারপর দেখলো স্টেক, বাটার গার্লিক নান, মাশরুম স্যুপ, গার্লিক ব্রেড আর এই কয়টা বানানো হয়ে গিয়েছে। ওমারের সাদা শার্টের উপর কিচেন অ্যাপ্রন পরায় তাকে পুরোপুরি এক পেশাদার শেফের মতো লাগছে। সে এখন গ্রিক সালাদের জন্য তার বলিষ্ঠ হাত দিয়ে কাটিং বোর্ডে সবজি কাটতে ব্যস্ত, কিন্তু এতে তার সুদর্শনায় যেন একটুও কমেনি, আরও যেন বেড়েছে। তার বলিষ্ঠ শরীরে সাদা শার্টটি আটসাট হয়ে পড়ে আছে, হাতা দুটি কেনু পর্যন্ত ফোল্ড করা। এতে তার বলিষ্ঠ হাতের শিরাগুলো দৃশ্যমান। নাইফ দিয়ে সবজি কাটায় তার হাতের কবজির শিরাগুলো ওঠানামা করছে। ডান কানে ঝুলে থাকা ব্ল্যাক নাইফ আকৃতির রিংটি তার ব্যস্ত ভঙ্গিতে সবজি কাটার জন্য তা দুলছে। তার মাথার কালো সিল্কি চুল সেট করা। তটানি উমারকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যেয়ে সে খেয়ালই করেনি কখন উমার তার সামনে এসে দাঁড়িয়েছে। তার বোঝার আগে উমার বাঁকা হেসে তটানিকে একটানে কাটিং বোর্ডের সামনে এনে তার পিছে দাঁড়ালো। তার এমন কাজে তটানির শরীর কেঁপে উঠল। উমার যে এমন কাজ করবে সে ভাবতেই পারেনি। এতটা কাছে এসে দাঁড়ানোয় তার হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। উমারের গরম শ্বাস তটানির ঘাড়ে পড়তে লাগলো। সে পিছু ঘুরে তার দিকে তাকাতেই উমার তার কেটে রাখা সবজির দিকে নির্দেশ করল। নাইফটার উপর তটানির নরম হাত দিয়ে তার হাতের উপর উমার তার হাত রেখে বাকি সবজিগুলো কাটতে থাকলো। এত মনোযোগ দিয়ে কি দেখছিলে? উমার নরম কিন্তু খানিকটা বিদ্রুপ মেশানো গলায় বলল। এতে তটানি ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু গলার স্বর যেন আটকে গেল। উমার তখনও তার পেছনে দাঁড়িয়ে, তার চেয়ে অনেকটা লম্বা আর বলিষ্ঠ হওয়ায় তটানিকে উমার যেন গিলে নিয়েছে। পেছন থেকে দেখলে বোঝার উপায় নাই যে তার সামনে কেউ আছে। তটানি তার ধরা গলার স্বর সামলে কিছুটা এলোমেলো স্বরে বলল, আমি শুধু দেখছিলাম যে, না মানে আমি কোকোর জন্য খাবার নিতে এসেছিলাম। তার এমন এলোমেলো কথায় উমায়ের মনে মনে হাসল যে সে এই মেয়েটাকে বিভ্রান্তে ফেলতে পেরেছে, এটাতে সে আনন্দিত। তটানি যখন কিচেনে উপস্থিত হয়েছিল তখনই তার তীক্ষ্ণ মস্তিষ্ক ধরতে পেরেছিল উমায়ের তাকে আরও একটু অস্বস্তিতে ফেলতে একটু ঝুঁকে তটানির কানের কাছে মুখ নিয়ে গরম এক শ্বাস ফেলে হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, প্রথম যেন কি বলতে চাচ্ছিলেন? যে আপনি শুধু দেখেছিলেন, তো কি দেখছিলেন? উমারের এমন আচরণে তটানি সম্পূর্ণ ভরকে গেল। তার হৃদস্পন্দন আরও বেড়ে গেল মুহূর্তেই। তার সমস্ত শিরা উপশিরা শিরশির করে শিউরে উঠল। উমারের কণ্ঠস্বরে গভীরতা আর সেই গরম শ্বাস তাকে আরও অস্বস্তিতে ফেলল। আমি কিছু না, আমি শুধু কিচেনে এসে তার খাবারই খুঁজছিলাম। নিজের মনের অস্বস্তি লুকাতে তার দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে বেড়ালো। সে উমারকে যে কেন যে দেখতে গেল এটা ভেবেই নিজের মাথা দেওয়ালে ঠুকতে ইচ্ছে করছে। শত্রুকে এইভাবে খুঁটিয়ে দেখার কি আছে ভেবে পেল না। তার এমন কথায় উমার একটু হেসে বলল, কিচেনে এসে খাবার খুঁজছিলেন নাকি অন্য কিছু দেখছিলেন? তটানি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ছিল কিঞ্চিত আতঙ্ক এবং অস্বস্তি, তবে সে নিজেকে দ্রুত সামলে নিল। সে বুঝতে পারল উমায়ের তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে উমায়ের কাছ থেকে সরে এসে এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি কিচেনে তার জন্য খাবারই খুঁজছিলাম, আপনাকে দেখছিলাম না। তার এমন কথায় উমায়ের ফিক করে হেসে ফেলল। তটানি তার এমন হাসিতে ভরকে অবাক দৃষ্টিতে ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল। উমায়ের ঠোঁটের রং যেন তটানির মনোযোগ কাড়ল। সিগারেট খাওয়ার পরও তার ঠোঁট হালকা গোলাপি, যা খুবই আকর্ষণীয়। আর তার এই মন কাড়া হাসিতে যে কোনো মেয়ে এক দেখায় ফিদা হয়ে যাবে তা নিশ্চিত। এমন রাগী মানুষের যে এত সুন্দর হাসি থাকতে পারে তা তার অভাবনীয় ছিল। তটানির এমন করে তাকিয়ে থাকায় উমায়ের হাসি বন্ধ করে দিল। সে আজ কত বছর পর এভাবে হাসলো তা ঠিক মনে করতে পারল না। উমায়ের তার চিরচেনা গম্ভীর রূপ ধারণ করে বলল, তুই যে আমার দিকে তাকিয়েছিলি,
আমি কিন্তু একবারও তোকে বলেছে? উমাইরের এমন কথায় চোর চুরি করার পর ধরা পড়লে যেমন ফেস হয় ঠিক তেমনই হলো। সাথে সে আবার তার দিকে ফ্যাল করে তাকিয়েছিল, এটা ভাবতেই নিজের প্রতি ক্রোধ জন্মালো। তটানি কথা ঘোরানোর জন্য কণ্ঠে দৃঢ়তা বাড়িয়ে বলল, সে যাই হোক, আপনার এমন আচরণ কিন্তু মোটেও উপযুক্ত নয়। তটিনীর কণ্ঠস্বরে দৃঢ়তা উমাইরের মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলল। তটিনীর সাহসিকতায় সে মুগ্ধ হয় এখন। তার এই সাহসিকতার জন্যই তার কাছে সে সবসময় আকর্ষণীয়। তবে তার মুখে রহস্যময় চাহনি নিয়ে বলল, উপযুক্ত না? এই জন্যই তো আপনার সাথে এমন করা। আপনার মোর মধ্যে কখন আমি ছিলাম কি যে এখন উপযুক্ত খুঁজতে আসছেন? তার এমন কথায় তটানি বিরক্তিতে ফ্রিজ থেকে ফল বের করে কিচেন থেকে বের হয়ে আসবে তখন কিচেনের সামনে ল্যাদকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটাতে সে কিছুটা চমকে শব্দ ওঠে। ল্যাথের চেহারাও ধরা পড়া চোরের মতো হলো। সে উমাইরের সাথে কিছু কথা বলতে এসেছিল, কিন্তু তাদের মাঝে যে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি, তাই দাঁড়িয়েছিল আর তার ভাইয়ের কার্যকলাপ দেখছিল। কিন্তু তটানি হুট করে চলে আসবে এটা ভাবতেই পারেনি। তটানির এমন শব্দ পেয়ে উমাইর দ্রুত পায়ে কিচেন থেকে বাইরে বের হলো আর তাদের দেখে সে যা বোঝার বুঝে গেল। উমাইর ল্যাথের দিকে চোখ গরম করে তাকালো। এটা দেখে ল্যাথ ফোকলা একটা হাসি দিয়ে বলল, তোমার সাথে ওই কিছু দরকারি কথা বলতে এসেছিলাম, কিন্তু তোমরা কথা বলেছিলে বলে আর কিচেনের মধ্যে প্রবেশ করিনি। ল্যাথ বাসায় থাকলে এইভাবেই কথা বলে, আর বাইরে থাকলে একটা দায়িত্ববান বডিগার্ডের মতো থাকে। উমাইর তাকে এটা মানা করলেও সে বলেছে তার এটা ভালো লাগে, তাই উমাইর আর তাকে এই বিষয়ে কিছু বলে না। তার এমন কথায় উমাইর ললাটে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলল, পরে দেখা কর। এটা শুনে ল্যাথ বাইরে চলে গেল। আর তটনি এদের কথা শুনে বুঝলো ল্যাথ উমাইরের কাছে কেউ হবে। আর এটা ভাবতেই তার মাথায় হঠাৎ এক বুদ্ধি খেলে গেল। তারপর সে কোকোর জন্য ফল নিয়ে উপরে চলে গেল। তার আগে উমাইরের বলা গম্ভীর কণ্ঠের কথা শুনতে পেল, তবে সে কিছু না বলে উপরে চলে গেল। 10 মিনিটের মধ্যে যেন নিচে খাবার টেবিলে তোর উপস্থিত দেখে। অ্যাপোলো হাসপাতালের এক ভিআইপি রুমে বসে আছে নর্মাল গেটআপে এক সুদর্শন বলিষ্ঠ যুবক। সে তার পাশে বসে থাকা ব্যক্তির সাথে কথা বলতে ব্যস্ত। এমন সময় তার স্মার্ট অ্যাপল আইফোন 16 প্রো ম্যাক্স কল বেজে উঠল। এতে সুদর্শন চেহারায় বিরক্তিতে রেখা ললাটে ভেসে উঠল। তার এমন অবস্থা দেখে পাশের মানুষটা মৃদু হেসে বলল, হয়তো কোনো দরকারি কল হতে পারে, ধরেন দেখো। তবুও তার ললাটের ভাঁজ সরল না। এমন সময় কল দিয়ে বিরক্ত করায় সে মনে মনে কল দেওয়া ব্যক্তির উপর চটে গেল। তার ড্যানিম প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে উত্তাপের সঙ্গে ফোনের ডিসপ্লে কল দেওয়া ব্যক্তির নাম দেখে তার ললাটে ভাঁজ আরও গভীর হলো। এখন তো তাকে কল দেওয়া কথা নয়। কল কেটে যাওয়ার আগেই কল ধরল। তার কিছু বলার আগেই ফোনের ওপাশের ব্যক্তি দ্রুততার সাথে বলল, ভাই সে পালিয়েছে। রাত প্রায় 9টার ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসেছে উমাইর আর তটিনী। তটিনী শুধু গরুর মাংসের স্টেক আর বাটার গার্লিক নান খেলো। মাশরুম স্যুপ সে খেতে পারে না, আর এইসব তার খাওয়ার অভ্যেসও নেই। গ্রিক সালাতের দিকে তো ফিরেও তাকালো না। ওসব ঘাস পাতা উমাইর কি করে খায় সে বুঝতে পারে না। এসব তার বোঝার দরকারও নেই। তার খাওয়া শেষ হলে সে উমাইরের খাবার শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকলো। উমাইর খেতে খেতে আর চোখে তটিনীর দিকে তাকালো। তটিনীর এমন খাওয়া শেষে চুপ করে বসে থাকতে দেখে বুঝলো তাকে কিছু বলবে। আর এই মেয়ে তার সাথে কথা তো বলে না, যেন তার মস্তিষ্কে পারদ ফাটায়। উমাইর খেতে খেতে তার কথা শোনার প্রস্তুতি নিল। উমাইরের খাওয়া শেষ হলে তটিনী এবার তার দিকে তাকিয়ে বলল, আমি আম্মুর সাথে কথা বলবো, আমার ফোনটা দেন, কথা শেষে ফেরত দিয়ে দিব। উমাইর তটিনীর বসা চেয়ারটা টেনে নিজের বসা চেয়ারের সাথে লাগিয়ে তার দিকে ঝুঁকে গম্ভীর কিন্তু শীতল এক কণ্ঠে বলল, এবার বলেন, কে যেন বলছিলেন? তার এমন কাজে তটিনী রাগ সাথে বিরক্তও লাগলো। আগে উমাইর তার সাথে যাই করুক এমন কাছাকাছি আসতো না। এখন সে কথায় কথায় এমন কাছে আসায় বিরক্তিতে সাথে তার অস্বস্তিও লাগে। কিন্তু সে তার বিরক্তি অস্বস্তি এক পাশে ফেলে সে উমাইরকে বলল, আম্মুর জন্য চিন্তা হচ্ছে, তার সাথে একটু কথা বলতে চাই, তাই আমার ফোনটা চাচ্ছিলাম। তুই যেন কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে না পারিস, তাই তো এখানে রাখা। ফোন দিয়ে যদি কথাই বলতে দেয় তাহলে বন্ধু রেখার মানে কি হলো? উমাইর এমন তাচ্ছিল কথায় তটিনীর কণ্ঠে গভীর দুঃখের ছাপ পড়ল। মনে হচ্ছে কথা বলতে তার হৃদয় ভেঙে আসছে। সে বলল, আপনি তো জানেন আমার আম্মু অসুস্থ, তারপরেও এইভাবে কি করে বলতে পারেন? আর বললাম তো কথা শেষ হলে দিয়ে দিব।
আর এটা শেষ আর চাইবো না। তটানির এমন কথায় উমায়ের এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর গুরুগম্ভীর স্বরে দৃঢ়ভাবে বলল, হোক তো টেনশন, একটু বলছ। কাছের মানুষ অসুস্থ হলে আর দূরে থাকলে কেমন অনুভূতি হয়? তারপর ঝুঁকে বাম হাত চেয়ারের হাতল ধরে ডান হাত দিয়ে তটানির চোয়াল শক্ত করে ধরে ক্রোধী কণ্ঠে বলল, তোর জন্য আমার দাদু অ্যাক্সিডেন্ট করে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেদিন যদি তোর সাথে দেখা না হতো তাহলে বাসা আসতে না তো দেরি হতো, আর না তোর শত্রুটা তাকে অ্যাক্সিডেন্ট করাতে পারতো। অ্যাক্সিডেন্টের জন্য সম্পূর্ণ তুই দায়ী। উমায়ের কথার সাথে তটানির চোয়াল চেপে ধরা হাতটা যেন আরো দৃঢ় হচ্ছে। তটানির মনে হচ্ছে তার গালের হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে আসছে। যন্ত্রণায় তার চোখের পানিতে টলমল করে উঠল। আর উমায়ের শেষের বলা কথাগুলো শুনে হতবাক হয়ে গেল। সে জানতো তার বন্দি করে রাখার অন্য কোনো কারণ আছে, কিন্তু সে এমন কিছু আশা করেনি। তটানি ক্রোধে উমায়ের হাতটা এক ঝটকায় সরিয়ে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। তার যন্ত্রণায় পানিতে টলমলে করা চোখ এবার ক্রোধে রক্ত লাল হয়ে উঠল। চোখের পানি আর চোখের চারিদিকে সাদা অংশ লাল হয়ে ওঠায় মনে হচ্ছে যেন রক্ত ঝরবে ওই চোখ দিয়ে। অনেকদিন পর তটানির এমন রূপ দেখে উমায়ের কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। আস্তে আস্তে তার ক্রোধ কমলেও তটানির বাড়ল। সে রক্ত ছড়া চোখে উমায়ের দিকে তাকিয়ে ক্রোধী এক ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি একটা সাইকো উমাইর। সামান্য এক চিপ রিজনের জন্য আমাকে দায়ী করে এমন শাস্তি কি করে দেন যেখানে আমার কোনো দোষ নেই? আর নাকি সেদিন আমি তাকে নিজে আটকিয়ে রেখে বাসায় যেতে দেরি করেছিলাম, তা তেমন কিছুই করেনি। তারপরেও আমাকে এতদিন বন্দি করে নানাভাবে শাস্তি দিলেন। আপনার মাথায় সমস্যা ডক্টর। তটানির এমন কথায় উমায়ের গাম্ভীর্যপূর্ণ এক শীতল কণ্ঠে বলল, নিজের ভালোবাসার মানুষের জন্য যদি সাইকো হতে হয় তো আমি সাইকো। আমাকে আপনি তালাক দিয়ে এখান থেকে মুক্তি দিয়ে দিবেন। এতদিন খুব সহ্য করেছি আপনার সব সাইকোগিরি, আর না, খুব হয়েছে, আমার মুক্তি চাই। তটানি ক্রোধী কণ্ঠে বলা এমন কথায় উমায়ের হৃদয়ে অজানা এক অনুভূতির ঢেউ উঠল। যেন ভেতরের কোথাও কেমন এক চিনচিনে ব্যথা দোলা দিয়ে গেল। কিন্তু এই ব্যথার কারণ সে নিজেও বুঝতে পারল না। তবুও নিজের মনের ঝড় তটানির সামনে প্রকাশ না করে সে নিজেকে সংযত রাখল। নিজেকে সামলে নিয়ে উমায়ের ঠোঁটে একরকম দৃঢ়তার ছোঁয়া এনে তটানির দিকে তাকালো। তার চোখের গভীরতা যেন একান্ত গোপন অনুভূতির আভাস দিচ্ছিল, কিন্তু মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ গম্ভীর এবং অটল। মনে হচ্ছিল তার সমস্ত আবেগ যেন একটা কঠিন দেয়ালের আড়ালে বন্দী। তার মুখের রেখায় কোনো ভাঁজ পড়ল না, গলার স্বরেও কোনো কম্পন এলো না। কঠোর মুখে সে তটানির দিকে তাকিয়ে বলল, পাবি না তুই আমার থেকে মুক্তি। যতক্ষণ আমার হৃৎপিণ্ড ধুকফুক করবে ততক্ষণ তুই আমার থেকে কোনো রকম মুক্তি পাবি না। এতে যদি পৃথিবীর সকলে আমার বিরুদ্ধে যে তোকে মুক্তি দিতে বলে তবে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াবো। তার এমন কথায় তটানি ক্রোধে দিশেহারা হয়ে গেল। তাকে কেন মুক্তি দেবে না, যেখানে তার কোনো দোষ নাই? সে রাগে ক্ষোভে ফুঁসে উঠল। রাগে তার মাথা যেন আগুনের মতো দপদপ করে জ্বলছে। তটানি রাগ আর সামলাতে না পেরে ডাইনিং টেবিলের চেয়ার ফেলে দিয়ে থালা বাসন গ্লাসগুলো সব বিকট শব্দে ছুঁড়ে ফেলতে থাকলো আর বলতে থাকলো, কেন দিবি না মুক্তি? আমি তো কোনো দোষ করিনি। আমার মুক্তি চাই, মুক্তি। তোর মতো খুনি সাইকোর থেকে আমার মুক্তি চাই। এই শব্দ পেয়ে কিছু গার্ড দ্রুত ডাইনিং টেবিলের কাছে এসে উপস্থিত হলো। গার্ডরা তাকে থামাতেই যাবে তার আগে উমায়ের বজ্র গম্ভীর কণ্ঠে বলল, ডোন্ট টাচ মাই লেডি। এতে বডিগার্ডরা থেমে গেল, কিন্তু উমায়ের বলা কথাটা তটানি খেয়াল করলো না। সে তার ক্রোধের চরম মুহূর্তে আছে। তার বুকের ভেতর অগ্নি স্ফুলিঙ্গের মতো রাগের শিখা জ্বলছে। গ্লাস থালা বাসনগুলো ছুঁড়ে ফেলার শব্দ যেন চারিপাশে ভয়াবহ ঝড় তুলছে। তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে, আর প্রতিটি শ্বাস যেন আগ্নেয়গিরির উত্তাপ। মুখমণ্ডল তীব্র ক্রোধে বিবৃত। উমায়ের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠলেও তটানির কান সে শব্দ শুনল না। তার নিজের অন্তরের বিদ্রোহ এতটাই প্রবল ছিল যে উমায়ের কথা যেন দূরের কোনো অস্পষ্ট আওয়াজ। গার্ডরা কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। উমায়ের দৃঢ় কণ্ঠ তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু তটানির থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা উমায়ের মতো এমন রাগী মানুষের সামনে তার এমন ব্যবহার করতে দেখে হতবাক।
উমায়ের তটানির শ্বাসকষ্টের সমস্যার কথা মনে পড়তে সে ধীরে ধীরে এগিয়ে এলো তটানির দিকে। তার মুখে কঠিন অথচ সংযত অভিব্যক্তি। তটানি হাত কাঁপছে, ভাঙা গ্লাসের টুকরোগুলো পায়ের কাছে ছড়িয়ে পড়লেও তার থামার কোনো লক্ষণ নেই। সে যখন আবার টেবিল থেকে আরও একটা গ্লাস তুলে নিল, উমায়ের তখন সঠিক মুহূর্তে তার হাত ধরে ফেলে গ্লাসটি নিয়ে নিল। তটানি তীব্র ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু উমায়ের শক্ত মুঠি তাকে বাধা দিল। উমায়ের গার্ডদের দিকে তাকালো, তারা ওই তার মানে বুঝতে পারল। তাই সবাই যেভাবে এসেছিল সেভাবেই ফেরত গেল। তটানির এতক্ষণে ধরে রাখা চোখের পানি এবার এক ফোঁটা গড়িয়ে পড়ল। উমায়ের শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর এক হাত দিয়ে তার চোয়ালে পড়া চোখের পানি মুছে দিল। তটানি ফুপাতে থাকলেও উমায়ের নিচে পড়া কাচের টুকরোগুলো দেখে নিল। তার পায়ে স্লিপার পরা থাকলেও তটানির নেই। তটানি উমায়ের কাছ থেকে সরে যেতেই যাবে, তার আগেই উমায়ের তাকে পাজাকোলা করে তুলে নিল। এতে তটানি নামার জন্য ছটপট করতে থাকলো, কিন্তু উমায়ের তাকে শক্ত করে চেপে ধরে সিঁড়ি দিয়ে দোতলায় তার রুমে চলে গেল। উমায়ের তটানিকে কাউচের উপর নামিয়ে দিল। এমন সময় তার স্মার্টফোনটি বেজে উঠল। সে ট্রাউজারের পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখল তার বাবা ওয়াসিম মাহমুদ কল দিয়েছে। উমায়ের সময় দেখে নিল, রাত এখন 11:30। এত রাতে তার কাছে ওয়াসিম মাহমুদের কল দেওয়ার রিজন খুঁজে পেল না। সে তো তার কাছে এত রাত্রে কল দেয় না। তাই ললাটে ভাঁজ পড়ল। কলটা কেটে যাওয়ার আগেই ধরে বারান্দায় চলে গেল। উমায়ের ফোনটা কানের কাছে নিয়ে কিছু বলবে তার আগে ওয়াসিম মাহমুদের গম্ভীর কণ্ঠের কথা শোনা গেল।